ধারাবাহিকে তো অনেক বড় বড় দেখতে লাগে। হ্যাঁ বিয়েও হয়ে গেছে। হ্যাঁ। তেমনি বয়স কত? এমনি এই 18 ক্রস। ছোট্ট বাচ্চা ওকে টোপর পরে বর রূপে টিভিতে যখন দেখা যায়, হ্যাঁ, তখন কেমন লাগে আপনাদের? আমরা খুব মজা করে দেখি। শুধু তাই নয়, ও এখনো সেই ছেলে মানুষই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। যেমন ও পড়াশোনা ওর কোনোদিনই করতে ভালো লাগতো না। এইসব কেন বলছো? ঠিক বলছেন, বলুন তো। তো স্কুলে যখনই যেত ও, আমি আনতে যেতাম, আনতে গিয়ে আমি পুরো এক কোনায় দাঁড়িয়ে থাকতাম, কারণ আমি জানি গেলে পরেই ম্যামরা কমপ্লেন। হ্যাঁ, এটা রোজ হতো না, যা এই বাজে কথা শুধু বলো না। কমপ্লেন নয়, ম্যাম রীতিমতো খাতা নিয়ে সাদা খাতা আমাকে দেয়, কিচ্ছু লেখেনি? না কিচ্ছু লেখেনি। তখন নিশ্চয়ই আপনি মারটার দিতেন? প্রচন্ড ছোটবেলায় মার খেয়েছে, প্রচন্ড হাতা ভেঙে ফেলেছি মেরে। সেই দিনগুলোর কথা মনে পড়ে না? এখনো মাঝে মাঝে খাও? না এখন তো হিরো, এখন হিরো শুধু নয়, ও বাড়িতেও হিরো। ও তাই না? অ্যাটিটিউড বদলে গেছে। ও আচ্ছা। ভাবে যে ও আমি সেটেই সামলাতে আছি, কিছু করছি, না, হ্যাঁ। ও ভাবে ও সারাক্ষণ আমি সেটেই আছি। ও। ও ঘুম থেকে উঠলো, বিছনা থেকে উঠলো, চাদরটা এরকম সরিয়ে বোনকে বললো এক গ্লাস জল দে, উঠে কিচ্ছু করে না, না, আমি- স্নান করলো, করে মা আমার খাবার রেডি করে দাও, আমি বেরিয়ে যাবো। ফিমেল ফ্যান ফলোইং কিরকম? প্রচুর, মানে আমি তো পাগল হয়ে যাই, একদম অস্থির হয়ে যাই। কি গার্লফ্রেন্ড হয়েছে? না, জেফ নেই। হ্যাঁ, জেফ নেই। ও এত লেজি, ওর হবেও না, দেখো। এলে কি করে অভিনয় জগতে? আশাটা কিভাবে? আমি যখন ক্লাস 12 দেওয়া হয়ে গেছে, তখন কৃষ্ণেন্দু দা নামে একজন কাস্টিং ডিরেক্টর আমাদের বাড়ির টপ ফ্লোরে সে এসেছিল বেড়াতে। তো ওখানে আমার সঙ্গে তার দেখা হয়। আমাকে ওখানে একটা ড্রাই অডিশন ফোনে নেয়, তারপর আমাকে স্টুডিওতে ডাকা হয়, লুক টেস্ট হয়, সেট হয়, তারপর হঠাৎ করে ফোন করে বলা হয়, যাও তুমি সিরিয়ালের হিরো। সবকিছু কোইন্সিডেন্স হয়ে গেছে আর কি। হ্যাঁ। রাতারাতি। খুব ভালো থেকো। থ্যাংক ইউ অর্পিতা দি। একটা মাত্র ছেলে আপনার? হ্যাঁ, তাই তো ভীষণ আদরের। অসম্ভব, তাই মানে না? সে সামলানো যাচ্ছে না এত আগে। ছোটবেলাটা কেমন কেটেছে ইন্দ্রনীল? মাছ, মাংস, ডিম সবকিছুর সাথে একটা মার সবসময় মেনুতে থাকতো আর কি, এবং সবকিছু দিয়ে আর কি, মানে বেল্ট, হ্যাঙ্গার, স্কেল, ঠিক আছে। ছোটবেলাটা মোটামুটি বেশ খানিকটা মারের ওপর দিয়ে গেছে আর কি। খুব দুষ্টু, তার মানে বোঝাই যাচ্ছে শুনে। স্কুল কলেজ কোথায় করেছো ইন্দ্রনীল? স্কুল সেন্ট জেমসেস, আর কলেজ হচ্ছে সিটি কলেজ। আমি সিঙ্গার ছিলাম আগে, ও, তো গান গাইতাম মেনলি আমার। মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সেখান থেকেই মেগা সিরিয়ালে পদক্ষেপ। এটা কত বছর হয়ে গেল তুমি অভিনয় করছো? অ্যারাউন্ড 8 ইয়ার্স। তুমি ম্যারিড ইন্দ্রনীল? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, গুড। একসাথে থাকো সবাই? এখন একসাথে থাকা হয় না। আচ্ছা, তো বাবা মা আলাদা থাকেন? না, হ্যাঁ, না, বাবা মা আলাদা থাকে, এবং মানে আমরাও সামহাও ঝগড়াঝাটি না করে আমরা একটু সুখে শান্তিতে থাকি আলাদা। মানে তুমি আর তোমার ওয়াইফ আলাদা থাকো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম কি হলো ইন্দ্রনীল? একটু হটকারিতা, একটু ওভার অপটিমিস্টিক হয়ে ডিসিশনটা নিয়েছিলাম ডেফিনেটলি, বাট প্রচুর কারণ আছে। আমি কাউকে অ্যাকচুয়ালি দোষ দিই না, কারণ দুজনের বড় হওয়া, দুজনের সবকিছুই যখন আলাদা, তখন সেটা পার্টিকুলারলি এক জায়গায় কম্বিনেশন করে একসাথে সুখে শান্তিতে থাকা, ইট ইজ কোয়াইট এ টাস্ক আর কি। Of course. এবং এটা কপালেরও একটা খুব বড় অবদান আছে, যে একদম। কপালে যদি না থাকে থাকা, সো নোবডি ক্যান সেভ দ্যাট। এখনো আমি খুবই অপটিমিস্টিক, এবং চেষ্টা করব যে ভুলগুলো হয়েছিল আমার তরফ থেকে, যেগুলো হয়েছিল সেগুলো একটু মানিয়ে গুছিয়ে চলতে আর কি। তো বরণে দিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি রায় ছিল? আপনি কি ভেবেছিলেন? দেখুন, ওরা তো নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, আর এখনকার বাবা মারা জানবেন সবিতেই হ্যাঁ, তো সেই করেই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যে বিয়ের ব্যাপারে বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের খুব দরকার আছে। আমি আমার স্বামীর সাথে তো অ্যাডজাস্ট করেও চলছি। তার কি সব জিনিস আমার পছন্দ হচ্ছে? একদমই না। একে অপরের আমার স্বামীও হজম করছে আমাকে, এটাও বলবো। একদম 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 ফ্যাক্ট। ইন্দ্রনীল কিন্তু কোয়াইট ম্যাচিওর, ওর কথাবার্তা খুব ম্যাচিওর, একদম। অনেক পজিটিভ থিঙ্কারও। যে চরিত্রটা করে সেটা পজিটিভলি করে না, একটু শেডস আছে তার মধ্যে, হ্যাঁ, ওটার জন্য আমি একটু চিন্তিতও আছি। তাই না? যা তুমি নয় সেটাই যদিও অভিনয়, হ্যাঁ। কিন্তু সেটা একটা চ্যালেঞ্জিং, কিন্তু আমি নই, আমি সেটাই করছি। আর প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকে। আমি আশা করব যে তারা চরিত্র, মানে নিলয়কে যাতে ঘেন্না করুক, যাতে ইন্দ্রনীলকে লিঙ্ক না করে দিক তার সাথে আর কি। একদম।
অল দ্য বেস্ট ইন্দ্রনীল, ভালো করে কাজ করো, জীবনে অনেক বড় হও। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বনানীদি, ভালো লেগেছে তো কথা বলে, আনন্দ পেলেন তো এসে? খুব ভালো লেগেছে। আর আমি তোমার জন্য কতগুলো জিনিস এনেছি। হ্যাঁ, please। আমি সংসারের ফাঁকে একটু সময় চুরি করে সংসার থেকে আচ্ছা। একটু নিজের শখ টক গুলো মেটাই। আচ্ছা, একটু যেরকম যে কোনো জিনিস ভালো লাগলো, হয়তো কুরুশ করতে একটু ভালো লাগলো বাহ, করলাম, good। একটু সফট টয়েস দেখলাম বাজারে পাওয়া যাচ্ছে, চলো একটু কি করে তৈরি করে জানা যাক। লাভলি। তোমার জন্য আমি কয়েকটা জিনিস এনেছি। বাহ, থ্যাংক ইউ সো মাচ, সো সুইট। আপনি বানিয়েছেন এটা? কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি খুব খুশি হলাম, থ্যাংক ইউ। সোনালি দি, হ্যাঁ বলুন। একটা সুখবর আপনাকে দিই, আমাদের এই যে জি বাংলা পরিবার আছে, তাতে আপনার ছেলের একটা সুনাম আছে। ও খুব ভদ্র, ভালো, নম্র, কৃষ্ণ ঠাকুরের মতো না, কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। তাই আজকে আপনাকে আমি ডেকেছি জানার জন্যে যে আমাদের জি বাংলা পরিবারকে ঠিকভাবে যেগুলো ভাবে। শান্তশিষ্ট, হ্যাঁ, কিন্তু প্রচন্ড জেদ ছিল, প্রচন্ড জেদ। যেটা করব ভাবতো সেটা করে ছাড়তো। আমার দিদি অ্যাকচুয়ালি জেদটা মানে যে জিনিসটা করবো তো সেটা আমি করবোই, সেটা করেই মানে আমাকে করতেই হবে সেটা। আর সেই জেদের জন্য হয়তো আমি আজকে এই প্রফেশনে আসতে পেরেছি। মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি পুরুলিয়াতে। আচ্ছা, হ্যাঁ। তো ওখানেই বড় হওয়া, ওখানে, সব? হ্যাঁ। আচ্ছা, ওখানে পড়াশোনা করেছি। ওখানে আমার স্কুলিং ওখানে হয়েছে। হাই স্কুলে ওখানে আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, তো পড়া চলাকালীন আর কি অফারটা আসে। তারপর আমি 18+ তখন আর কি রিভুর বয়স, তো তখন আমি কলকাতায় আসি। ছেলে যখন বললো যে অভিনয় করতে চায়, তখন আপনাদের আপত্তি ছিল না? আমার আপত্তি ছিল প্রচন্ড। তাই? হ্যাঁ। কেন আপত্তি ছিল? আমার মনে হতো যে আমার তো একটি ছেলে, আমি ছেড়ে থাকতে পারবো না। পুরুলিয়া ছেড়ে তো এখন কলকাতায় চলে এসেছে। হ্যাঁ, 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 বাপরে, প্রচন্ড এখন কি আপনি কষ্ট। ছেলের সঙ্গে থাকেন না আপনি ওখানেই থাকেন? না না, না, মা বাবা আমি ওখানে পুরুলিয়াতে থাকে, থাকি। তো আমি ছেলে তো এখানে। চলে এলো, এবার কি হবে? কি করব বলুন? হায়, স্বামী দেখবো, শাশুড়ি দেখবো না ছেলেকে, কোন দিকে দেখবো? যে কোনো ওদিকেও একটা তো দিক দেখতে সামলাতে হবে। হ্যাঁ, তা আপনি কলকাতায় আসেন না ছেলের কাছে? দিদি বিশ্বাস করবে না, মায়ের প্রথম কলকাতায় আসা, আমি এই প্রথম আসছি। ফার্স্ট টাইম এখানে আসছি। দিদি নাম্বার 1, এই প্রথম। কলকাতায়? প্রথম। এর আগে কোনদিনও কলকাতায় আসেন না, আসা হয় না। মানে বলছি তো তোমার জন্য, আসবো কি তোমার সাথে করে? দেখা করার জন্য। মানে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা ট্রেন জার্নি বা বাসে। মায়ের ক্ষেত্রে একা আসাটা খুব ডিফিকাল্ট। আর রিসেন্টলি একটা আমার বাবার সাথে ট্র্যাজেডি হয়েছে, মানে বাইকে সাইলেন্সারে বাবার পাটা পুড়ে গেছিল, আচ্ছা, তো ফোসকা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে নর্মালি ফোসকা হয়েছে, আর বাবা সুগারের পেশেন্ট। হয়েছিল। তো টাটা জামশেদপুরে প্রথম বাবাকে নিয়ে গেছিলাম। সেখানে ডাক্তার বললো কিছু প্রবলেম নেই, জাস্ট একটা মাইনর অপারেশন হবে, পায়ের যে পোর্শনের যেখানে ফোসকা হয়েছে সেটাকে বাদ দিলেই ঠিক হয়ে যাবে। পায়ের নিচের পোর্শনটা কেটেছিল, তো আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তার বাড়িতে নিয়ে চলে আসে। 7 দিনের বেলাতে হঠাৎ করে দেখছি যে পায়ের মানে নিচের পোর্শনটা অপারেশন হয়েছিল, ওপরের পোর্শনে একটা কালো কালো স্পট হয়ে গেছে আর দুর্গন্ধ ছাড়ছে। মানে পুরো পাটা নষ্ট হয়ে গেছিল, পচে গেছিল পুরো। আবার অ্যাডমিট করলাম ওখানে। পায়ের যে নিচের পোর্শনটা এতটা কালো হয়ে গেছিল, ডাক্তার দেখতে পাচ্ছে, দেখার পরে বলছে কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। লাস্ট মোমেন্টে ডাক্তার বলছে যে এটা আমাদের হাতে নেই, চেন্নাইতে নিয়ে যান। তখন যা হওয়ার। চেন্নাইতে যখন নিয়ে গেছি, পায়ের কন্ডিশন এতটাই খারাপ যে বলছে দুটো অপশন আছে, হয় পা বাদ দিতে হবে আর না হলে মানুষটাকে বাঁচানো যাবে না আর কি। মানে এরকম পরিস্থিতি হয়ে গেছিল। তো তখন পাটা কেটে বাদও দিতে হলো। মানে ভগবানের আশীর্বাদ সহায় ছিলেন বলে আজকে হয়তো সবকিছু ঠিকঠাক ভাবে বাবাকে বাঁচিয়ে আনতে পেরেছে। তাহলে তো মার পক্ষে আর আসা সম্ভবই নয়। মায়ের পক্ষে ছিল না সম্ভব, কিন্তু আমি বাবা কিন্তু বলেছে না, তুমি আমার যাও, মন থেকে তোমার আমি ছেলের জন্য যাও। তো এটা তোমার কাছে এটা গর্বের বিষয় যে আজকে তোমার ছেলের জন্য তুমি যাচ্ছ, মানে রুদ্রজিতের মা হিসেবে তুমি যাচ্ছ।